আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যেই 1 থেকে 12 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান দেখিয়েছি। আজ শুরু করছি 13 নম্বর থেকে। 13 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার আর উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমি আর উচ্চতা দেয়া আছে একটা সামান্তরিক ক্ষেত্রের। সামান্তরিক ক্ষেত্র জানো তোমরা নিশ্চয়ই, যে এরকম হয়, যার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ না। এই বাহু আর এই বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তো ভূমি যে কোনো একটা বাহুকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করতে পারি। এটাকে যদি ভূমি ধরি, তাহলে এই যে বিপরীত বাহু থেকে এই বাহু পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা। আবার যদি এই পাশেরটাকে ভূমি ধরি, তাহলে এই বাহু থেকে এই পর্যন্ত হচ্ছে যে লম্ব দূরত্ব। এই এখান থেকে আসলে লম্ব দূরত্ব হিসাব করতে হবে। তো এই যে বাহুটাকে ভূমি ধরবো তার বিপরীত বাহু থেকে ওই ভূমি পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে উচ্চতা। এই ভূমি আর উচ্চতা যদি দেয়া থাকে তাহলে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, ভূমি গুণ উচ্চতা। খুব সহজ সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যে আমরা জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সেখান থেকে হাফটা বাদ দিয়ে দিলেই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়। অবশ্য সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আরো একটা ছোট্ট সূত্র আছে, তো সেটা যদি প্রয়োজন হয় তখন আমরা সেখানে যাব। তো এখানে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রটির ক্ষেত্রফল সূত্র আকারে লিখতে পারো, ভূমি গুণ উচ্চতা তারপরে সেগুলোর মান বসিয়ে দাও। ভূমি হচ্ছে 40 মিটার আর উচ্চতা হলো 50 মিটার। 40 আর 50 গুণ করলে 4 5 20, আর দুইটা শূন্য, মিটার আর মিটার মিলে হচ্ছে গুণ করে বর্গ মিটার। ক্ষেত্রফল যেহেতু, তাহলে একক বর্গ মিটার। তো সামান্তরিক ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গ মিটার। এরপরে 14 নম্বর প্রশ্নটা একই রকম একটা প্রশ্ন। আমরা আগের ভিডিওতে এমসিকিউতে একই রকম একটা প্রশ্ন সমাধান করেছিলাম। তো এখানে এটা অঙ্ক হিসেবে আছে, আমরা অঙ্ক হিসেবে সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে যে একটা ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনক মানে হচ্ছে একটা ঘনবস্তু যেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব তিনটা মাত্রাই সমান। তো তিনটা মাত্রাই যদি সমান হয়, ধরো যে একটা লুডুর ছক্কা, সবগুলো মাত্রাই সমান, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো মাত্রাই সমান, তাহলে ওটার যে 6টা পৃষ্ঠ আছে প্রত্যেকটা পৃষ্ঠই হবে হচ্ছে বর্গাকার। 6টা পৃষ্ঠ 6টা সমমাপের বর্গাকার ক্ষেত্রে মানে সমষ্টি যদি করা হয় তাহলে সবগুলো তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। পৃষ্ঠ বা তল একই কথা। তো ধারের দৈর্ঘ্য, এক ধারের দৈর্ঘ্য বা এক বাহুর দৈর্ঘ্য ঘনকের, সেটা দেয়া আছে হলো 4 মিটার। বের করতে হবে এর তলগুলোর ক্ষেত্রফল। প্রশ্নটা, হ্যাঁ, তলগুলোর ক্ষেত্রফল। তলগুলো মানে হচ্ছে 6টা তলের মোট ক্ষেত্রফল। প্রত্যেকটা তল, এটা অবশ্য সরাসরি একটা সূত্র ব্যবহার করে করতে পারি, করা যায়। 8 9 10-এ উঠলে তোমাদের সেই সূত্র ব্যবহার করে করতে হবে। তবে এখন আমরা একটু ভেঙে 2 ধাপে করব। প্রথমে হচ্ছে ঘনকের প্রত্যেকটা পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। প্রত্যেকটা পৃষ্ঠ যেহেতু বর্গাকার, বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, তো সেই জানা সূত্র ব্যবহার করেই হচ্ছে অঙ্কটা করার চেষ্টা করছি। প্রত্যেক পৃষ্ঠের ক্ষেত্রফল, প্রতি পৃষ্ঠ বা তল, প্রতি তলের ক্ষেত্রফল। প্রত্যেকটা তল যেমনটা বলছিলাম বর্গাকার, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু, বা বাহু বা এক ধার একই কথা, সেটার স্কয়ার। বর্গ একক, এই ক্ষেত্রে হচ্ছে বর্গ মিটার। 4-এর স্কয়ার করলে হচ্ছে 4 4-এ 16 বর্গ মিটার। এটা একটা তল বা পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন যেহেতু একই রকম 6টা তল বা পৃষ্ঠ আছে ঘনকে, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করলেই হচ্ছে তলগুলো, অর্থাৎ সবগুলো তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো সুতরাং তলগুলোর বা সবগুলো তলের ক্ষেত্রফল, সবগুলো
ইচ্ছা করলে লিখে নিতে পারো যে ঘনকের 6টি সম আকৃতির বর্গাকার তল রয়েছে। তথ্যটা লিখে নিতে পারো। সবগুলো তলের ক্ষেত্রফল 6 দিয়ে এই একটা তলের যে ক্ষেত্রফল 16, সেটাকে 6 দিয়ে গুণ। 6 16 96 বর্গ মিটার। তো এই হচ্ছে 14 নম্বর প্রশ্নটার সমাধান। এরপর দেখো 15 নম্বর প্রশ্নটা। বলা হয়েছে যে জোসেফ তার এক খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেন। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবেন? এক খণ্ড জমির আলু উৎপাদনের পরিমাণ দেয়া আছে 5 কুইন্টাল 700 গ্রাম। একই রকম 11 খণ্ড জমিতে কতটুকু আলু উৎপন্ন হবে বের করতে হবে সেটা। তো বুঝতে পারছো খুব সহজ একটা অঙ্ক। এক খণ্ড জমির উৎপাদনকে 11 দিয়ে গুণ করে দিলেই কাঙ্ক্ষিত সংখ্যাটা, কাঙ্ক্ষিত মানটা পাওয়া যাবে। কিন্তু এখানে একটুখানি ঝামেলা আছে, সেটা হচ্ছে যে 2 রকম একক দেয়া আছে এখানে। আমি প্রথমে লিখে নিচ্ছি যে এক খণ্ড জমির যে উৎপাদনের পরিমাণটা দেয়া আছে, এক খণ্ড জমিতে উৎপন্ন হয়, এক খণ্ড জমিতে আলু উৎপন্ন হয়, আলু উৎপন্ন হয় আমি লাইনের বাকি অংশটুকু নিচে লিখছি 5 কুইন্টাল 5 কুইন্টাল 700 গ্রাম। 5 কুইন্টাল আর হচ্ছে 700 গ্রাম। সমস্যাটা হচ্ছে এখানে 2 রকম একক আছে। এখান থেকে যদি আমরা 11 খণ্ড জমির হিসাব বের করতে চাই, এই 2 রকম একককে 11 দিয়ে গুণ করতে হবে। গ্রামকে কুইন্টালকে দুইটাকে আলাদাভাবে 11 দিয়ে গুণ করতে গেলে সেখানে একটু হিসাব এর একটু জটিলতায় পড়তে হবে। তো সেই জটিলতা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে করতে হবে কি, যে কুইন্টাল আর গ্রাম এই দুইটা একককে একরকম এককে পরিণত করে নিতে হবে। তো কুইন্টাল আর গ্রাম, আসলে গ্রাম অনেক ছোট একটা একক, আবার সেই তুলনায় কুইন্টালটা অনেক বড় একক। আমরা মাঝামাঝি জায়গাতে এই দুইটাকে নিয়ে আসবো। কুইন্টালকে কেজি বানাবো, আবার গ্রামটাকেও কেজিতে রূপান্তর করে দিই। কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 100 কেজিটা 1 কুইন্টাল হয়। তো 5কে যদি আমরা 100 দিয়ে গুণ করে দেই, তাহলে সেটা কেজি হয়ে যাবে। তার সাথে 700 গ্রাম, গ্রাম থেকে কেজিতে আসতে গেলে ভাগ করতে হবে। 700কে 1000 দিয়ে ভাগ করলে সেটাও কেজিতে রূপান্তর হবে। তো এখানে 5 আর 100 গুণ করে হচ্ছে 500 কেজি, আর তার সাথে 1000 দিয়ে 700কে ভাগ করলে 0.7। 10 বা 10-এর গুণিতক দিয়ে ভাগ করা খুবই সহজ। 3টা শূন্য আছে, 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলেই হয়। 7-এর আগে দশমিক হয়, পরে যে শূন্যগুলো আছে সেগুলো আর দেওয়ার প্রয়োজন থাকে না, কারণ হচ্ছে যে দশমিকের পরে, অঙ্কের পরে যতই শূন্য দিই, সেই শূন্যগুলোর কোনো মূল্য নেই। তো কেজি, এখন দুইটাই যেহেতু কেজি একক, সেটা আমরা যোগ করে দিতে পারি। যোগ করলে হবে 500.7 কেজি। তাহলে একরকম একক হয়ে গেল। এখন এখান থেকে 11 খণ্ড জমির হিসাব বের করাটা আমাদের জন্য সুবিধাজনক। তো সুতরাং লিখতে পারি 11 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয়, 11 খণ্ড জমিতে আলু উৎপন্ন হয়। এই সংখ্যাটাকে 11 দিয়ে গুণ, 500.7 গুণ 11। এটার একক হচ্ছে কেজি। গুণ করে পাওয়া যাবে 500.7 গুণ 11। তাহলে পাবো হচ্ছে 5507 কেজি। এখন এটা অনেক বড় একটা সংখ্যা, হাজারের থেকে অনেক বড়, 5507। তো এটাকে আবার আমরা বড় এককে রূপান্তর করব। 5507 এটাকে একটু ভেঙে লিখে দেখাতে পারো, আর যদি মানে বুঝে থাকো তাহলে অবশ্য এক লাইনে এটা লিখে দিতে পারো। 1000 কেজিতে হচ্ছে 1 মেট্রিক টন হয়। তো তাহলে এখানে 5000 আছে, 5000 কেজিতে 5 মেট্রিক টন, সেটাকে আমরা আলাদা করে নেই। 5 মেট্রিক টন, সংক্ষেপে লিখি
মেট্রিক টন, 5 মেট্রিক টন। এখানে 5,000 কেজিতে 5 মেট্রিক টন হলো, আরো 507 কেজি আছে। ইচ্ছা করলে সেটাকে 500 কেজি মানে হচ্ছে 5 কুইন্টাল, কারণ 100 কেজিতে 1 কুইন্টাল হয়, তাহলে 5 কুইন্টাল সেটা আলাদা লিখতে পারো। আর অনেকগুলো একক হয়ে যাচ্ছে আসলে, তো আমরা কুইন্টাল আলাদা না করে 507 কেজি সেটাই লিখে দিই, 507 কেজি। আবার দশমিকের অংশ যেটা 0.7 কেজি, 0.7 ওইটা মানে ভগ্নাংশ আছে বলে ওইটাকে ছোট এককে রূপান্তর করে দিই। 0.7 কেজি, কেজিকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে গ্রাম হবে। 0.7কে 1000 দিয়ে গুণ করলে হচ্ছে 700 হয়, তাহলে 700 গ্রাম। এই যে নিচে লিখে দিই 700 গ্রাম। তার মানে 5 মেট্রিক টন, 507 কেজি, 700 গ্রাম। এই পরিমাণ আলু 11 খণ্ড জমিতে উৎপন্ন হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ অঙ্কগুলো আসলে বেশ সহজ, শুধু একক নিয়ে মাঝে মাঝে কিছুটা ঝামেলা পোহাতে হয়। তো পরের প্রশ্নে চলে যাচ্ছি। 16 নম্বর বলা হয়েছে যে পরেশের 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে? 16 একর জমিতে হচ্ছে 28 মেট্রিক টন, তাহলে 1 একর জমিতে কতটুকু ধান উৎপন্ন হয়েছে? অন্য কোনো সংখ্যা থেকে 1-এর হিসাব বের করতে গেলে ভাগ করতে হয়, তার মানে 16 একর থেকে 1 একরের হিসাব বের করব ভাগ করে। তো সাধারণ একটা ভাগের অঙ্ক, কিন্তু এই যে যেমনটা বলছিলাম যে একক নিয়ে একটু ঝামেলা পোহাতে হয় অঙ্কগুলোতে। তো দেখা যাক, 16 একর জমিতে ধান উৎপন্ন হয় 16 একর। একর এটা ক্ষেত্রফলের একটা একক। 16 একর জমিতে ধান উৎপন্ন হয় লাইনের বাকি অংশটুকু নিচে লিখছি, ধান উৎপন্ন হয় 28 মেট্রিক টন। তাহলে বের করতে হবে হচ্ছে 1 একরের হিসাব। সুতরাং 1 একর জমিতে ধান উৎপন্ন হয়, এই লাইনের বাকি অংশটুকু আবার নিচে আসছি, নিচে লিখছি, সেটা হচ্ছে 28কে 16 দিয়ে ভাগ, মেট্রিক টন। এটা যদি ভাগ করা হয়, তোমরা ক্লাস 7-এ অনেক স্কুলে অনেক শিক্ষক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়, অনেক জায়গাতে আবার দেয় না। তো বেশিরভাগ দেয়ারই কথা, দিলে ভালো, না দিলে এটা ম্যানুয়ালি ভাগ করে দেখতে হবে। 1.75 মেট্রিক টন হয়। এখন ওই যে বলছিলাম যে এককের ঝামেলা পোহাতে হবে, এখানে যেহেতু দশমিক আছে, দশমিকের আগে 1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1 মেট্রিক টন, আর 0.75 মেট্রিক টন সেটাকে আমরা ছোট এককে নিয়ে যাব যাতে করে দশমিকটা আর না থাকে। আমরা এটাকে পৃথক করে নিতে পারি, একবারে হিসাব করে দেওয়া যায়। এটা ছোট একটা অঙ্ক দেখে একটুখানি টেনে হিঁচড়ে বাড়াচ্ছি, 1 মেট্রিক টন আর তার সাথে যোগ 0.75, এটা হচ্ছে মেট্রিক টন। মেট্রিক টন, 1 মেট্রিক টনে হচ্ছে 1000 কেজি হয়। এটাকে 1000 দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে সেটা কেজিতে রূপান্তর হয়ে যাবে। 1000 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে এটা কেজি। 1000 দিয়ে গুণ করলে দশমিক বিন্দুটা 3 ঘর ডান দিকে চলে যাবে, 7, 5 আর একটা শূন্য হবে, তাহলে 750। অর্থাৎ সব মিলে 1 মেট্রিক টন আর 750 কেজি। এই হচ্ছে তার 1 একর জমিতে উৎপন্ন ধানের পরিমাণ। এরপর 17 নম্বর প্রশ্নটাতে আছে যে একটা স্টিল মিলে 1 মাসে 20,000 মেট্রিক টন রড তৈরি হয়, ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয়? 20,000 মেট্রিক টন রড হচ্ছে তৈরি হয় 1 মাসে। 1 মাস মানে হচ্ছে 30 দিন, 30 দিনের হিসাব দেওয়া আছে, 20,000 মেট্রিক টন। সেখানে একদিনে কি পরিমাণ রড উৎপন্ন হয় বের করতে হবে সেটা। তো প্রথমে 1 মাস সমান 30 দিন তথ্যটা লিখে নিতে পারো, খুবই মানে কমন একটা প্রশ্ন, কমন একটা তথ্য, এটা লেখাটা এত জরুরি কিছু না, না লিখলেও হয়। এখন 1 মাসে মানে 30 দিনে উৎপন্ন হয় হচ্ছে 20,000 মেট্রিক টন। হ্যাঁ, 20,000 মেট্রিক টন রড। তো সেখান থেকে আমাদের একদিনের হিসাব বের করতে হবে। তো আমরা লিখছি 30 দিনে 30
দিনে উৎপন্ন হয় বা তৈরি হয় 20,000 মেট্রিক টন। 20,000 মেট্রিক টন রড। রড লিখে নিতে পারো, আমি কথা যতটুকু সম্ভব ছোট করার চেষ্টা করছি, বোর্ডে লেখাটা বেশ ঝামেলার মনে হয়, তাছাড়া ভিডিওর দৈর্ঘ্য মানে অনেক বড় হয়ে যায়। এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে একদিনের হিসাব। একদিনে তৈরি হয় 20,000-কে 30 দিয়ে ভাগ। 30 দিয়ে ভাগ। তো এখানে একটা করে শূন্য আমরা ওপর নিচ থেকে কেটে দিতে পারি। ওপরে তাহলে 2,000 আর নিচে থাকবে 3। এটা যদি ভাগ করা হয় তাহলে হবে কি, একটু সাইডে ভাগ করে দেখতে পারো। 3 প্রথমে 20-এর মধ্যে 6 বার যাবে, 3 6 18, এরপর ভাগশেষ মানে বিয়োগ করে 2 আসবে, পরে শূন্য নামবে, 20-এর মধ্যে আবারও 6, 3 6 18, আবারও শূন্য নেমে আবারও 6 বার যাবে এবং শেষে 2 থাকবে। তো এটাকে আমরা 2/3 এভাবে করে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি। এত মেট্রিক টন। দশমিকে এটা লিখছি না, কারণ এটা দশমিক যদি ক্যালকুলেটরে তোমরা হিসাব করো দেখতে পারবে যে দশমিক মানে যত বড় ক্যালকুলেটর নিবে দশমিকের পর সংখ্যা আসতেই থাকবে। এর কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এটা ভাগ করে আসলে শেষ করা যাবে না। তো এই কারণে আমরা দশমিকের মানটা না নিয়ে এইভাবে করে মানটা নিচ্ছি। তো এখানে 666 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ মেট্রিক টন, আর 2/3 এটাও মেট্রিক টন, কিন্তু এটা ভগ্নাংশ বলে এটাকে পরবর্তী এককে নিয়ে যাব। তো এটাকে একটু এভাবে আলাদা করে নেই, 666 মেট্রিক টন, আর তার সাথে হচ্ছে 2/3 মেট্রিক টন আছে। 2/3 মেট্রিক টন, এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দিই তাহলে হবে কেজি, কারণ 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। তো এটা গুণ করলে ওপরে 2000 আর নিচে 3। 2000-কে 3 দিয়ে ভাগ করলে তো যে এই জিনিসটা হয় 666 সমস্ত 2/3। তো ওইটাও তাহলে একই জিনিসই হবে, এই 666 মেট্রিক টন এটা রইল। আবার এই অংশ থেকে আবারও সেই 666 সমস্ত 2/3 বা 3/2 অংশ 2 কেজি। তাহলে এখানে এখনো ভগ্নাংশ রয়ে গেল 666 পূর্ণ সংখ্যা, এটা কেজি, আর 2/3 ওটা ভগ্নাংশ বলে ওইটাকে আরো ছোট এককে আমরা নিয়ে যাব। 666 মেট্রিক টন, তার সাথে 666 কেজি, আর 2/3 কেজি সেটা নিচে লিখছি, এটার আবার একক পরিবর্তন করব 2/3। এটাকে আবার 1000 দিয়ে গুণ করে দিলে সেটা হয়ে যাবে গ্রাম, কারণ 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। তো এটা তো আবারও সেই একই জিনিসে আসবে, 2000 আর নিচে 3, তার মানে 666 সমস্ত 2/3 গ্রাম। তো গ্রামের চেয়ে আরো ছোট একক আছে, কিন্তু এই এত বড় হিসাবের জায়গাতে মেট্রিক টনের হিসাব যেখানে, সেখানে গ্রামের থেকে আর ছোট এককে পরিণত করার প্রয়োজন নাই। তো এখানে আমরা এটা শেষ করব, অর্থাৎ সব মিলে হবে হচ্ছে, এখানে আমি এর পরবর্তী লাইনটা এখানে লিখে দিচ্ছি, 666 মেট্রিক টন, 666 কেজি, এটা আসলে একই লাইন, 666 কেজি, এবং ওই যে শেষের যে গ্রামের অংশটুকু সেটা হবে ওই আবার একই 666 সমস্ত 2/3 গ্রাম। এগুলো আসলে একটা লাইনেরই অংশ, তিনটা লাইন হয়ে গেছে। তো এই হচ্ছে এক দিনে যে কতটুকু রড উৎপন্ন হয় তার পরিমাণ। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি 1 মাসে বিক্রয় করবেন, অর্থাৎ 30 দিনে বিক্রয় করবেন। একদিনে বিক্রয় করেন হচ্ছে 20 কেজি 400 গ্রাম, তো সেই হিসাবে 30 দিন বা 1 মাসে কতটুকু বিক্রি করবেন বের করতে হবে সেটা। তো এখানেও 1 মাস সমান 30 দিন, সেটা তোমরা প্রথমে লিখে নিতে পারো, এটাতে আর লিখছি না আমি। তো একদিনে ডাল বিক্রি করেন, 1 দিনে
ডাল বিক্রয় করেন সেটা হচ্ছে 20 কেজি 400 গ্রাম। নিচে লিখছি 20 কেজি আর 400 গ্রাম। এখান থেকে আমাদের 30 দিনের হিসাব বের করতে হবে, অর্থাৎ 1 মাসের। তো 2 রকম একক আছে এখানে, এটা দিয়ে 1 থেকে 30 এর হিসাব বের করতে গেলে গুণ করতে হবে। 30 দিয়ে এরকম 2 রকম এককে গুণ করে পরবর্তীতে সেই মানে আনসারটা আনা একটুখানি ডিফিকাল্ট হবে, একটুখানি কঠিন হবে। তো আমরা করব কি, এটাকে একরকম একক বানিয়ে নেব প্রথমেই। 20 কেজি, এটা কেজি রইল, আর 400 গ্রাম এটাকেও কেজি বানিয়ে নেব। আমরা জানি যে 1000 গ্রামে হচ্ছে 1 কেজি। তাহলে 400-কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দেই তাহলে সেটা কেজি হয়ে যাবে। এখানে যে একক পরিবর্তন হয়ে গেল, যেহেতু এখানে 1000 দিয়ে ভাগ করা হয়েছে। 400-কে 1000 দিয়ে ভাগ করলে 3 ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 0.4। 20-এর সাথে একবারে যোগ করে দিই, যেহেতু দুইটাই কেজি। 20.4, এটা 20.4 কেজি। এটা হচ্ছে একদিনে যে পরিমাণ ডাল বিক্রি করেন। তো আমরা 1 মাস বা 30 দিনের হিসাব বের করব। সুতরাং এখানে 1 মাস বা 30 দিন লিখতে পারো। উপরে যদি 1 মাসে 30 দিন সেই কথাটা আলাদাভাবে না লিখে দাও, তাহলে এখানে একবারে সেটা এভাবে করে লিখতে পারো। সুতরাং 1 মাস বা 30 দিনে ডাল বিক্রয় করেন এই যে 20.4, এর সাথে হচ্ছে 30 গুণ করে দিতে হবে। 20.4 তার সাথে 30 গুণ, এটা কেজি একক ছিল, এখানেও তাহলে কেজি। এটা গুণ করে দাও। এমনিতে এটা গুণ করা খুব কঠিন না, তারপরে ক্যালকুলেটর যেহেতু আছে আমার কাছে একটা, ব্যবহার করছি। 20.4 তার সাথে 30 গুণ করলে হবে 612 কেজি। তো 612 কেজি, 600-র বেশি, প্রতি 100 কেজিতে 1 কুইন্টাল হয়। আনসারটা এভাবে লিখতে পারো, বইতে সম্ভবত আনসার এভাবে দেয়া আছে। তবে এটাকে যদি 600 কেজি মানে হচ্ছে 6 কুইন্টাল, কুইন্টাল আর কেজিতে যদি আলাদা করে নিতে চাও সেটাও নিতে পারো। আমরা লিখতে পারি তাহলে 6 কুইন্টাল আর 12 কেজি। উত্তরটা এইভাবেও লিখতে পারো। আনসার যেভাবে আছে বইতে সেভাবেই আনসারটা লিখতে হবে, এমন কোনো ধরা বাঁধা নিয়ম তো নাই, আমরা আমাদের মতো করব। তো তাহলে আনসার হচ্ছে 6 কুইন্টাল 12 কেজি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো অঙ্ক প্রায় একই টাইপের, শুধু হিসাবটাই যা আলাদা। যেমন 19 নম্বর এরকম অঙ্ক, 15 নম্বরটা প্রায় একদম হুবহু একই রকম অঙ্ক ছিল। 1 খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে। এখানেও 20 কেজি 850 গ্রাম 1 খণ্ড জমির হিসাব দেওয়া আছে। 20 কেজি 850 গ্রাম, 2 রকম একক আছে। প্রথমে আমরা 1 রকম একক বানিয়ে নেব। 18 নম্বর অঙ্কটাতে আমরা একইভাবেই করেছিলাম। তো লিখি যে 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়, এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। 1 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয়, সরিষা উৎপন্ন হয়, সংখ্যাটা নিচে লিখি, 20 কেজি 850 গ্রাম। 20 কেজি, তোমরা এক লাইনেই লিখবে, 20 কেজি 850 গ্রাম। তো এটাকে আমরা প্রথমে একরকম একক করে নিব। কেজি এটা এমনই থাক, 20 কেজি আর 850 গ্রাম, এটা 1000 দিয়ে ভাগ করলে কেজি হয়ে যাবে। আর সরাসরি ভাগ করে দিচ্ছি, ভাগ করলে হচ্ছে 0.85 হবে, কেজি হয়ে গেল। ভাগ করে দেখাতে পারো, আমি একই রকম কাজ আগের অঙ্কগুলোতেও করেছি, তো একটু এখানে শর্ট করলাম সেজন্য। তাহলে যোগ করে 20.85 কেজি, এটা হচ্ছে 1 খণ্ড জমির হিসাব। এরকম আমাদের 7 খণ্ড জমিতে কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে নির্ণয় করতে হবে সেটা। তো 7 দিয়ে গুণ করতে হবে, সুতরাং 7 খণ্ড জমিতে
জমিতে সরিষা উৎপন্ন হয় এই 20.85 সেটাকে গুণ করতে হবে 7 দিয়ে কেজি। ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ থাকলে ক্যালকুলেটরে করো, আর নয়তো মানে ম্যানুয়ালি গুণ করতে হবে 20.85। তবে আশা করছি ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ আছে, ক্লাস 7-এ সেটা থাকার কথা। 145.95 কেজি। তো কেজির হিসাবে খুব বেশি কেজি এটা না, 145 কেজি। তারপরে 100 কেজিতে হচ্ছে 1 কুইন্টাল হয়ে যায়। আমরা যদি এটাকে একটু মানে বড় সংখ্যাটাকে আলাদা করে নিতে চাই এখান থেকে, 100 কেজিতে 1 কুইন্টাল, তো 1 কুইন্টাল যদি এখান থেকে আলাদা করি, 1 কুইন্টাল আরো 45 কেজি থাকবে, 45 কেজি। আর 0.95 কেজি, ওইটাকে যদি গ্রাম এককে রূপান্তর করে দিই, 0.95 কেজি, ওটাকে 1000 দিয়ে গুণ করলে 950 হবে, অর্থাৎ 950 গ্রাম। নিচে লিখে দিলাম 950 গ্রাম। তো এই হচ্ছে 7 খণ্ড জমিতে যে সরিষা উৎপন্ন হবে তার পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ইতিমধ্যে বেশ দীর্ঘ হয়ে গেছে। এই 20 নম্বর অঙ্কটা করে এটা শেষ করব। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা মগের ভেতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে। ভেতরের আয়তন, মগের ভেতরের আয়তন দেয়া আছে হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার, আর বলা হয়েছে যে 270 লিটারে কত মগ পানি হবে। আগের অঙ্কগুলো থেকে বেশ আলাদা ধরনের অঙ্ক, তবে সহজেই এখানে যে তথ্যটা ব্যবহার করতে হবে, ঘন সেন্টিমিটারের সাথে লিটারের একটা সম্পর্ক আছে, সেই তথ্যটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। তথ্যটা হচ্ছে যে 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার হয়। 1 ঘন সেন্টিমিটার আসলে 1 মিলিলিটারের সমান, তার মানে 1000 মিলিলিটারে 1 লিটার হয়, একইভাবে 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার হয়। তো এককটা একরকম করে নিতে হবে। প্রথমে মগের ভেতরের আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার, এটাকে আমরা লিটার বানিয়ে নেব। যেমনটা বলছিলাম যে 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার, তো এটাকে 1000 দিয়ে ভাগ করে দিলে লিটারে পরিণত হবে। 1500 ভাগ করব 1000 দিয়ে, তাহলে হয়ে যাবে লিটার। ভাগটা খুব সহজ, 1000-এ 3টা শূন্য, 3 ঘর আগে দশমিক দিয়ে দিলে 1.500। তো 5-এর পর দশমিকের পরে অঙ্কের পরে শূন্য দিয়ে আসলে লাভ নেই, তাহলে আমরা সেটা বাদ দিয়ে শুধু লিখলাম 1.5 লিটার। অর্থাৎ মগের ভেতরের আয়তন হচ্ছে 1.5 লিটার। এর মানে হচ্ছে ওই মগে 1.5 লিটার পানি আটে বা ধরে, অর্থাৎ 1.5 লিটার পানি দিয়ে 1 মগ পানি হবে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে 270 লিটারে কত মগ পানি হবে। আমরা এভাবে করে সাজিয়ে নিতে পারি যে 1.5 লিটারে হয় 1 মগ পানি, তো 200 লিটারে কত মগ পানি হয় সেটা হচ্ছে নির্ণয় করতে হবে। 1.5 লিটারে হয় 1 মগ। তো এখান থেকে 270-এর হিসাব বের করতে গেলে প্রথমে আমাদের 1-এর হিসাব বের করতে হবে ঐকিক নিয়মে। 1 লিটারে হয় হচ্ছে ভাগ 1/1.5 মগ, আর নির্ণয় করতে হবে 270 লিটারের হিসাব। 270 লিটারে হবে হচ্ছে 270টা উপরে, অর্থাৎ গুণ 1.5 নিচে এত মগ। এটা যদি ভাগ করো, ভাগ করলে ক্যালকুলেটরে ভাগ করবা, আর যদি ম্যানুয়ালি ভাগ করো দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য উপরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা অঙ্কের জন্য একটা শূন্য, অর্থাৎ দশমিকটা উঠিয়ে উপরে একটা 10 গুণ করে দিলেই হবে। তারপরে 270 আর 10 গুণ করলে 2700, সেটাকে 15 দিয়ে ভাগ, 5 দিয়ে কাটতে পারো বা একবারে 15 দিয়েও মনে হয় কাটা যাবে। তো যাক, আমি এত কাটাকাটি করছি না, সরাসরি 1.5 দিয়ে 270 ক্যালকুলেটরে যদি ভাগ করে দাও তাহলে হবে 180 মগ। মানে ওই যে মগটা দেয়া আছে 1.5 লিটার ভেতরের আয়তন যে মগের,
সেই মগ দিয়ে 270 লিটার পানি যদি আমরা পরিমাপ করি তাহলে 170 মগ পানি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেই শেষ করছি এই ভিডিওটা। এই অধ্যায়ে আরো বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো নিয়ে সামনের ভিডিওতে মানে হাজির হব তোমাদের সামনে। আশা করছি যে তোমরা আমার সাথেই থাকবে। তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।